আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশী কর্মীদের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সংকটের মধ্যেই কাল প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ গুরুত্ব, বাড়ছে করের আওতা। কাউরান বাজারের কিচেন মার্কেটে ৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি, ৪ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং টানাপোড়েন শেষে ভারতে জোট সরকার গড়তে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদীর পদত্যাগ, শনিবার শপথ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশী বাংলাদেশি কর্মীরা যাদের কারণে প্রতারণার শিকার হয়েছেন, যেতে পারেননি, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি বলেন, মুনাফা লোভী কিছু ব্যক্তির অপতৎপরতার কারণে মালয়েশিয়াগামী কর্মীরা প্রতারিত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাড়াহুড়ো না করে, দালালদের খপ্পরে না পড়ে যথাযথভাবে চাকুরি নিশ্চিত করে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের দেশের এক শ্রেণীর লোক, তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া, তারা সোজাসুজি যেটা নিয়ম, সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্বের লক্ষ্যমাত্রা ৫,৪০,০০০ কোটি টাকা, বাকি ২,৫৭,০০০ কোটি টাকা নেওয়া হবে ঋণ। পরিমাণ বাড়লেও আইএমএফের শর্ত মেনে বাজেট ব্যবস্থাপনায় কমছে জ্বালানি খাতের ভর্তুকি। মন্দা অর্থনীতির বাজেটে কর ও আবগারি শুল্কের আওতা বৃদ্ধি এবং কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। নতুন বাজেটে ৫,৪০,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের মধ্যে এনবিআরকে ৪,৮০,০০০ কোটি টাকা আদায় করতে হবে। আইএমএফের ঋণের শর্ত মেনে আগামী বাজেটে কর অব্যাহতি, শুল্ক, কর ছাড় কমিয়ে বাড়তি ১৫,০০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা এনবিআরের। বাজেট ঘোষণায় ১৫% কর দিয়ে কালো টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থ পাচার বন্ধে ফার্নেস তেল, লুব্রিকেন্টে ট্যারিফ মূল্য দ্বিগুণ হতে পারে। পুঁজিবাজারে ৪০ লাখ টাকার বেশি আয়ে ক্যাপিটাল গেইনে কর হার হতে পারে ১৫%। কমিউনিটি সেন্টারের ভাড়া সহ বেশ কয়েকটি সেবায় রিটার্ন জমা দেওয়ার সনদ প্রদান বাধ্যতামূলক হতে পারে। এমএসএমইদের জন্য আসলে আমরা মনে করি একটা সহজ কর কাঠামো খুব জরুরি দরকার। এনবিআর কিন্তু ২০২০ সাল থেকে অনেকগুলো অটোমেশন প্রজেক্ট চালু করতে, অটোমেশন প্রজেক্টগুলোতে যদি কাটছাট না করা হয় তাহলে খুব ভালো হবে। বিশেষ করে কর ফাঁকি দেওয়া, যে সমস্ত জায়গায় কর দীর্ঘদিন যাবৎ কর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি সেখান থেকে উপকার পাওয়া যায়নি, সেগুলোকে পুনর্মূল্যায়ন করা, রাজস্ব ব্যয় কমিয়ে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। ব্যাংক জমায় ১ লাখ টাকা পর্যন্ত শুল্ক না থাকলেও ৫ লাখ টাকা স্থিতিতে ৫০ টাকা বাড়িয়ে আবগারি শুল্ক ২০০ টাকা হতে পারে। পরবর্তী ধাপে স্তর কমিয়ে বাড়ানো হতে পারে আবগারি শুল্কের পরিমাণও।
বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে 1,20,558 কোটি টাকার মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ 40,000 কোটি টাকা, সামাজিক নিরাপত্তা খাতে 4,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 1,30,000 কোটি টাকা। এই মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত শুদ্ধ আমাদের সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে গেছেন এবং সামাজিক সুরক্ষা তাদের পাওয়া উচিত। নতুন বড় প্রকল্প তারা নেবে না। এটা যদি হয় তাহলে এই অর্থ এদিকে আনা খুব কঠিন হবে না। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। আসছে অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি 6.5% ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75%। নানামুখী আর্থিক সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে যাতে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয় সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার। বায়রার অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, নিয়ম মেনে নির্দিষ্ট সময়েই কর্মীদের ভিসা ইস্যু করেছে মালয়েশিয়া। তবে কর্মীদের জন্য বিশেষ বিবেচনা করতে মালয়েশিয়া সরকারকে ফের অনুরোধ করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়া কর্মী পাঠানো ইস্যু নিয়ে বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার। এ সময় কর্মী পাঠাতে সময় বাড়ানো হবে না বলে জানান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। We stick to the deadline of May 31st and we are doing so in ensuring the uniformity with respect to all the 15 source countries that we have. 31 মের পর ই ভিসা ইস্যু বাইরার এমন অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. তবে সময় বাড়াতে আবারও আবেদন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। গতকাল কি সেটা না করে দিয়েছে ওই দেশের? আবার আমরা চেষ্টা করব। অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা আছে? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সময় পরিবেশ রক্ষার বিষয়টির দিকে নজর দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করে তিনি বলেন, একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে। আওয়ামী লীগ সরকার গাছ লাগায় আর বিএনপি আন্দোলনের নামে তা কেটে ফেলে পরিবেশ ধ্বংস করে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। পৃথিবীতে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ, সাথে বাড়ছে শিল্প কারখানা, আর এর ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশের ওপর। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা কর্মসূচি। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 জনকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং 34 জনকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রায় 8 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। উন্নয়নের নামে পরিবেশে যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অফিস, আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেখানেই জায়গা আছে, আপনারা যদি গাছ লাগান, এত গরম কিন্তু গাছের নিচে যদি যান, ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা, আরামদায়ক। গাছ আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেয়। আর ছাদ বাগান করা আর নিজে হাতে লাগানো তরি তরকারি, ফল মূল, এগুলি একটা কিছু নিজে হাতে লাগানো একটা গাছে যদি ফল ধরে, সে যদি আপনি নিজে নেন, আপনি দেখবেন তার তৃপ্তিটাই আলাদা। পলিথিন ব্যবহার বন্ধ করে পচনশীল পাটের ব্যাগ বাজারজাত করার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান।
যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা আমরা দেখেছি। পাট আমাদের সোনালী আঁশ, পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি যা আমাদের পরিবেশকে আরো সুরক্ষা দেবে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আগুন সন্ত্রাসের পাশাপাশি বিএনপি জামাত হাজার হাজার গাছের ক্ষতি করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরে জাতীয় বৃক্ষ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুদকের শুনানিতে আপাতত যাচ্ছেন না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। দুদক কমিশনার জহুরুল হক জানান, অনুসন্ধান কর্মকর্তা এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বারবার নোটিশের পরও বেনজির আহমেদ দুদকে হাজির না হলে তার বিরুদ্ধে কমিশন আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এর আগে আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোক করে দুদক। 6 জন বেনজির আহমেদ ও 9 জন তার স্ত্রী কন্যাদের তলব করে সংস্থাটি। বর্তমানে তারা সপরিবারে বিদেশে রয়েছেন বলে জানা গেছে। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধহয়। আচ্ছা, এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার। ইনভেস্টিগেশন অফিসার সে জানবে, কমিশন পর্যন্ত আসেন। কতদিনের জানতে পেরেছেন? কতদিন সময় চেয়েছেন? 15 দিন না 21 দিন বোধ হয়। কতদিন? আমি সঠিক জানি না, শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে। কত চেয়েছেন জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি ইয়া সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। 4 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় কারওয়ান বাজারের সুপার ও কিচেন মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি। তীব্র তাপদাহের মধ্যে 4 দিন 1200 দোকানদার মোমবাতি জ্বালিয়ে বেচাকেনা করেন। তাদের প্রশ্ন, নিয়মিত বিল পরিশোধ করলেও এত টাকা বকেয়া পড়ল কিভাবে? এর জন্য সিটি কর্পোরেশন ও প্রভাবশালী ব্যবসায়ীদের দায়ী করেছেন তারা। অভিযোগ উঠেছে ডিপিডিসির অতিরিক্ত বিল করারও। 15 জনের মধ্যে বিল পরিশোধের অঙ্গীকারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে মার্কেটে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেখে মনে হতে পারে কোনো প্রত্যন্ত অঞ্চলের হাট এটি, যেখানে বাতি জ্বালিয়ে বেচাকেনা করছেন ব্যবসায়ীরা। আসলে এটি রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকা কারওয়ান বাজার। কিচেন মার্কেট, সুপার মার্কেট সহ আশপাশের 1200 দোকানের প্রায় 4 কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করায় 1 জুন সংযোগ কেটে দেয় ডিপিডিসি। এতে চরম বিপাকে পড়েন সাধারণ ব্যবসায়ীরা। তারা জানান, ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ করেছেন, তাহলে এত টাকা গেল কোথায়? আমার দোকানের কোনো বিল বকেয়া নাই, বাকি নাই পরিশোধ। আপনারা তো আমি দেখাইলাম, যার দোকানে বিল বাকি আছে তার লাইন কেটে দেখ, হ্যাঁ সে বিল দিতে বাধ্য। এখন একজনের জন্য তো 10 জন আপনার ক্ষতি হইল। এই 4-5 দিন কারেন্ট ছিল না, বাজারে কোনো কাস্টমারে ঢুকতেছে না ভাই, একবারে বেচা কিনা নাই। তোমাদের সামান্য কিছু বাকি থাকতে পারে, এত টাকা থাকার কথা না। 15 জুনের মধ্যে বিল পরিশোধের অঙ্গীকার করে পুনরায় বিদ্যুৎ সংযোগ নিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এ অবস্থার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করছে তারা। আমাদের ব্যবসায়ীদের প্রায় মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা এই গত 4 দিনে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সিটি কর্পোরেশন মনে করছেন ডিপিডিসি তাদেরকে যে বিল দিয়েছেন এটা একটু অসামঞ্জস্যপূর্ণ বিল তারা দিয়েছেন। তবে সিটি কর্পোরেশন বলছে, মার্কেট সরিয়ে নেওয়ার খবরে প্রভাবশালী অনেকেই বিল দিচ্ছে না। আবার ডিপিডিসিও মিটার না দেখে বিল করেছে। বিগত 12 মাসের গড় করলে আসে 18.5 লাখ টাকার মতো, আর ওনাদের গড় বিলটা 21-22 লাখ করে দিচ্ছে। তখন ওনাদের সাথে ফোনে যোগাযোগ করি যে ভাই গড় বিল বেশি কেন? তো ওনারা বলছে যে আমরা পিছনে 3 মাসের গড় করে দিই। তারা যখন অস্বীকৃতি জানায় তখন আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করি, তখন বলবো যে এইভাবে আমার ডিএসসির টাকা অপচয় করেছে, আমি বিল দিব না। যেহেতু মিটার নাই, আমি সঠিক বিল করার জন্য আমাকে এভারেজ বিলটাই করতে হবে। আমাদের যতগুলো অস্ত্র ছিল আমরা সবগুলো ইউজ করছি, চিঠি দিছি, বারবারই কথা বলছি, কিন্তু কোনো উদ্যোগ না নেওয়ার পরে আমরা আমাদের সর্বশেষ অস্ত্র যেটা আমরা লাইন কাটা,
সেটা আমরা অ্যাপ্লাই করছি। কারণ বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সব দেখেও নির্বিকার বিদ্যুৎ বিভাগ। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে দোকানিদেরও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনি হতে যাচ্ছেন ভারতের একমাত্র নেতা যিনি টানা 3 বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে একক নয়, এবার জোটের সরকার গড়তে যাচ্ছে বিজেপি। নতুন সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। জাহিদুল আলমের রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি ও এর নেতৃত্বাধীন এনডিএ জোট। 8 জুন অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রীর শপথ। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের শরিক দলগুলো বিজেপির সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। তবে তৃতীয়বার মন্ত্রিসভা গঠন নিয়েও জনগণের মনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। कमजोर प्रधानमंत्री होंगे क्योंकि उनके पास पूरा पावर थोड़ी ना आएगा, वो तो डिवाइड हो जाएगा ना। आई थिंक ही इज वेरी एफिशिएंट एंड ही कैन मैनेज एवरीथिंग। आदमी का व्यवसाय नहीं रहेगा या नौकरी नहीं रहेगी, जो जिस कैटेगरी पे आदमी जी रहा है, जब वही चीज नहीं रहेगी तो राम मंदिर क्या करेगा। যদিও লোকসভার চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা যায় নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে 240 আসন পেলেও সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। সরকার গঠনে এনডিএ জোটের শরিকদের 53 আসন প্রয়োজন পড়ে। এদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে 99 আসন সহ তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233টি আসন, যা প্রত্যাশার চেয়েও বেশি। তাই কংগ্রেস শিবির সরকার গঠনে পিছিয়ে থাকলেও রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতায় এগিয়ে আছে অনেকটাই। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে নরেন্দ্র মোদী ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন। তার নেতৃত্বে ভারত আগামী দিনগুলোতে আরও সামনে এগিয়ে যাবে বলে মনে করেন শেখ হাসিনা। বাংলাদেশকে ভারতের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে দুই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বজায় রাখায় ভারতের জনগণকেও শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান। ভোটাধিকার আছে বলেই ভারতের জনগণ নরেন্দ্র মোদীর একচ্ছত্র প্রভাব রুখে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষ 1.5 যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব বলেন ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। অন্যদিকে প্রত্যাশার চেয়েও ভালো করেছে কংগ্রেস। প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে নরেন্দ্র মোদীর একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরেছে ভারতের জনগণ। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদের কাছে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল আরো বলেন, দুর্নীতি লুটপাটের খবর ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগ এখন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের দায় নিচ্ছে না। বেনজির সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। বিরোধী দলকে সে নির্যাতন করেছে। সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল।
এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। চট্টগ্রাম ও মিয়ানমারের একটি অংশ নিয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব। কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই, কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, এ সরকারের আমলে আলেম ওলামারা নানাভাবে নির্যাতনের শিকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের নির্বাচনে বিজয়ের জন্য মোদির এনডিএ জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ভারতে যে কোনো সংকটে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করে, কিন্তু বাংলাদেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখে না। নিজ দফতরের ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্ক গতিপথ বদলেছে, তাই অভিন্ন নদীগুলোর পানি বন্টনে দুদেশ এখন একসাথে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। নেপাল থেকে জলবিদ্যুৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসা, সেটি ইট ওয়াজ এ কনসেপ্ট। 15 বছর 12 বছর 13 বছর আগে এটা কনসেপ্ট ছিল, আজকে সেটা রিয়ালিটি। সুতরাং যে সমস্ত বিষয় নিয়ে এখন অনেক সময় বিতর্ক হয় আমাদের দেশে কিংবা ভারতবর্ষে, সেগুলো ভবিষ্যতের দিনগুলোতে দেখা যাবে যে সেগুলো আর বিতর্কের বিষয় থাকবে না। উভয় দেশের উপকারের জন্য, উভয় দেশের মানুষের কল্যাণের জন্য সেগুলো কার্যে পরিণত হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালী ও বরগুনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 24 কিলোমিটার বেড়ি বাঁধ। এতে ভোগান্তিতে পড়েছেন 2 জেলার কয়েক লাখ মানুষ। বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন উপকূলের এসব মানুষ। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের ধারাবাহিক প্রতিবেদন, ছবি তুলেছেন হাসিবুল হাসান। বেঁচে থাকার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব কমরপুরের আব্দুল আজিজ মোল্লা। পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এই এলাকায় রাতে ঘুমানোর জায়গাটুকু কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগর ঘেঁষা ফাত্রার বনের দিকে উদাস মনে হিসাব মেলাতে ব্যস্ত এ জেলে। একই পরিস্থিতির শিকার খাপড়াভাঙা নদীর তীরে সিরাজপুর গ্রামের আবু গাজী। ঘরের কাঠামো ছাড়া সবই উড়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড়। এই আমার গর্ব নাই, বাড়িও গর্ব নাই, 3 মেয়ে, একটা ছেলে। ছেলে এফেক্ট করা, ব্রেনটে এফেক্ট করা, দারুণ এফেক্ট করা। এই নিয়ে আমি খাইলে আমার আর কোনো কিছু নেই, আমি একটু সাহায্য চাই। এবারের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুর, মাছের ঘের, বন এবং আধা পাকা ও কাঁচা বাড়ি ঘর। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন গলাচিপা, কলাপাড়া, রাঙাবালির উপকূলবাসী। ঘরের চাল মাল উল্লি হালাই দিয়েছে, বান্ধে সিন্ধে সুন্দর করে রাখছি, অনেক ক্ষতি হয়েছে। বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা, বালিয়াতলি ও বদরখালী ইউনিয়নেও বাঁধ ভাঙনে মানবতার জীবনযাপন করছেন উপকূলের মানুষ। এ জেলায় প্রায় 3,374টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং 13,034টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা ও পটুয়াখালীর যেসব স্থানে বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে, সেসব স্থানে দ্রুত সংস্কারের উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে সংস্কারের অভাব, আরেকদিকে ব্লকের পরিবর্তে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসীর লক্ষাধিক মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত এ সমস্যার সমাধানে সরকারকে সঠিক পরিকল্পনার। আন্ধার মানিক নদীর পাড় থেকে আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। গেল 1 বছরে প্রায় 10,000 ফোন চুরি করা চোর চক্রের প্রধান সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা এবং আশপাশের এলাকায় মোট 80টি দলে ভাগ হয়ে মোবাইল ফোন চুরি করে তারা। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জামালপুরে নিজ এলাকায় এক জানাজায় গেলে তার ফোনটি চুরি হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে খোঁজ মেলে এই চোর চক্রের। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি জানাজার নামাজ থেকেও ভিআইপিদের টার্গেট করে ফোন চুরি করত এই চক্রটি। পরে ধর্মমন্ত্রীর ফোনটি মালয়েশিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি। সারা বাংলাদেশে 80টি গ্রুপ কাজ করে, তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন। ও হলো এই
80টা গ্রুপের সর্দার, তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সেই দামি মোবাইলগুলি সে করে কি মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয়। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এবার প্রশ্ন ফাঁসের গুজবের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। 30 জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 14,51,000 পরীক্ষার্থী অংশ নেবে। যে অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। তবে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি, আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচাইতে বেশি আমাদের জন্য মুখ্য। যুগোপযোগী শিক্ষা কার্যক্রম প্রণয়ন সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নুরুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় উপাচার্যগণ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে সেভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন রাষ্ট্রপতি। সাক্ষাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার একটি কপি হস্তান্তরের পাশাপাশি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের 16তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হল আজ। মগবাজারে কলেজের ব্যারিস্টার রফিকুল হক মিলনায়তনে নানা আয়োজনে নবীন 100 শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি শিক্ষার্থীকে বরণ করে নিতে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এ আয়োজন। নবাগত দেশি বিদেশি শিক্ষার্থীরা বলেন, সেবার মানসিকতা থেকেই ডাক্তার হতে চান তারা। I'll try my hard and best to prove myself and make the dream of my parents and my family. চিকিৎসক হওয়ার প্রথম ধাপ হিসেবে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজকে বেছে নিয়েছি। যে স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, তার বাস্তব প্রতিফলন ঘটাতে অধ্যবসায়ের পাশাপাশি নীতি নৈতিকতার চর্চার তাগিদ দেন বক্তারা। You need to do study very regularly. Because every day you will have item, card, exam, so you need to be very regular. If you keep something for tomorrow, it will keep on piling yourself. Search Google globally কি হচ্ছে, স্টাডি আরো কত ডেভেলপ করেছে, কত রিসার্চ, কত ডেটা, এই বিষয়গুলো সম্পর্কে যেন তোমরা জানতে পারো। ছাত্র জীবনের এমনই বন্ধুত্বের বন্ধনে হয়তো তোমাদের ক্যারিয়ারের প্রথম দিন থেকে শুরু হবে এবং সেই জায়গা থেকে আসলে সফলতাটা আসবে। আদর্শ ডাক্তার হতে হলে রোগীকে দক্ষতার পাশাপাশি হৃদয় দিয়ে দেখতে হবে বলে মনে করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। হার্ট অফ মাদার দিয়ে রোগীকে দেখতে হবে, আর সর্বোচ্চ দক্ষতা থাকতে হবে। ডাক্তারি দক্ষতা সেই দক্ষতা, যে দক্ষতার সাথে সায়েন্টিফিক নলেজ ব্রেন করা। আমি খুব দরদ দিয়ে পার্সেল দেখলাম, কিন্তু পার্সেল রেট কতটা আমি জানি না, তাহলে মায়ের হৃদয়ে থাকলেও হবে। অনুষ্ঠানের শেষ দিকে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতের কাশ্মীরের শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। পবিত্র ঈদ উল আজহার কেনাকাটাকে আরও সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনাম তাসিন রে। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ।
এবারের ঈদের মূল আনন্দ পশু কেনার পাশাপাশি বাহারি রঙের পোশাকে নিজেদের সাজাতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বৈচিত্র্য এসেছে এবারের পুরুষদের পোশাকেও। গরমকে মাথায় রেখে তাই পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে ক্যাটসাই। আকর্ষণীয় এসব পোশাকের ওপর নিজেদের অফারের পাশাপাশি ক্যাটসাই তার যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টের গ্রাহকদের জন্য রাখছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। বাইরের ওয়েদার তো খুব গরম, এই চিন্তা করে কাস্টমারের জন্য আমরা কিছু সুন্দর ফ্যাব্রিক্সের শার্ট করেছি, যেগুলো পরে কাস্টমার এই সামারের ভিতরে খুব কমফোর্টেবল ফিল করবে। বিকাশ পেমেন্ট করলে বিকাশে ক্যাশব্যাক পাচ্ছে 10% ডিসকাউন্ট, আর হলো সর্বোচ্চ 100 টাকা পাবে, একদিনে 100 টাকা পাবে, পুরো ক্যাম্পেইনে 200 টাকা পাবে। নিজের জন্য একটা পলো টি শার্ট নিলাম, এখানে ক্যাটসাই অনেক উন্নত মানের ব্র্যান্ডে, তাদের দেখলাম অফার আছে, 100 টাকা ক্যাশব্যাক আছে, ডিসকাউন্ট আছে 10%, তো ভাবলাম যে পেমেন্টটা বিকাশেই করি। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ রেদওয়ানুল করিম আনসারি, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এবারে আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সম্পর্কিত একটি আদেশে সইও করেছেন বাইডেন। এর ফলে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এতে অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে তখনই তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়া হবে, তবে অভিভাবকহীন শিশুরা এই আদেশের মধ্যে পড়বে না। যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর 1900 মাইলের সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে লাখ লাখ অভিবাসন প্রত্যাশীর অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে শক্ত জনমত তৈরি করছে বলে ধারণা ডেমোক্র্যাটদের। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওনের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকু লাফাহুন। সকালে সেনা সদরের সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ আগামীকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হতে যাওয়া অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে বাংলাদেশে এসেছেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ব্যর্থতার বৃত্ত থেকে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন আশা করছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মোহাম্মদ সুজন। তাছাড়া এই ফরম্যাটে ভয়ডরহীন ক্রিকেট না খেলতে পারলে সাফল্য আসবে না বলেও জানান সুজন। আর প্রথম ম্যাচে পেসার শরীফুলের না খেলতে পারাকে দলের জন্য ক্ষতির কারণ বলে মনে করেন সুজন। পরাগ আরমানের রিপোর্ট। দুদিন পরেই টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে ডালাসের এক প্রাইভেট একাডেমিতে অনুশীলন করে লাল সবুজের দল। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20 হারের পর থেকেই সময়টা খারাপ যাচ্ছে টাইগারদের। যুক্তরাষ্ট্রের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হেরে তো মনোবল
একেবারে তলানিতে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন আশা করেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা এখনো খেলি নাই, আমার মনে হয় সিএট টু কাম আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা, সেটা যদি আমরা পুরো একসাথে খেলতে পারি, বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, তাহলে মানে আমাদের খেলাও মানে এখন চোখে পড়ছে আমরা যে ভালো খেলছি না সেটা আমিও মানছি, বাট আমি মনে করি আমরা এরকম দল না, আমরা এর থেকে অনেক শক্তিশালী দল এবং আমরা বেটার ক্রিকেট খেলবো সেটা বিশেষ করি। ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা ডালাসে সিরিয়াস অনুশীলনে বেশ ঘাম ছড়িয়েছেন তারা। সুজন জানান ম্যাচ জিততে হলে কমপক্ষে 170 রান করতে হবে দলকে। তারা ডোমেস্টিকে পারফর্ম করে গেছে, সবাই কিন্তু পারফর্ম না গেছে, দু একজন বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করেই এখানে সিলেক্টেড না। তোরাও গিয়ে ওখানে পারছে না কেন বা হচ্ছে না কেন, এইটা কিন্তু আমার মনে হয় স্কিলের প্রবলেম না, স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না। আমি মনে করি এটা মানসিক প্রবলেম। 120-25 রান করে জিততে পারবেন না, আপনাকে ভালো টিমকে হারাতে হলে আপনাকে অ্যাটলিস্ট 170-80 উপরে রান করতে হবে, ঠিক না? তাহলে আপনাকে চ্যালেঞ্জ করতে পারবেন আমার মনে হয়। চোটের কারণে পেসার শরীফুল ইসলামের শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারাকে দলের জন্য ক্ষতি বলে মনে করেন সুজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে এম্বাসি ক্রিকেট কার্নিভাল। বসুন্ধরা ক্রিকেট খেলার মাঠে দুদিনের প্রতিযোগিতার উদ্বোধন হবে শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। খেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে পুরো কার্নিভালের আয়োজন করবে গেম প্লে নামে একটি প্রতিষ্ঠান। এতে অংশ নিচ্ছে 16টি দল। 6 ওভারের ম্যাচে খেলতে পারবেন 9 ক্রিকেটার। শনিবার রাতে ফাইনালে মুখোমুখি হবে সেরা 2 দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশী কর্মীদের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সংকটের মধ্যেই কাল প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ গুরুত্ব, বাড়ছে করের আওতা। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে 4 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি, 4 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং টানাপোড়েন শেষে ভারতে জোট সরকার গড়তে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদীর পদত্যাগ, শনিবার শপথ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।